সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে নরসিংদী জেলার প্রান্তিক কৃষকের কাছে। কৃষক ভাই ও বোনেরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি। আজ আমরা এসেছি নরসিংদী জেলার পলাশ উপজেলার খানিপুর গ্রামে। উত্তর আমেরিকায় এবং ইউএসএ টার্কি এই পলাশ উপজেলার বিভিন্ন গ্রামে এখন লালন পালন করা হচ্ছে। এই টার্কি মুরগি প্রথমে বন্য পাখি হিসেবে পরিচিত ছিল, পরবর্তী সময়ে এটি গৃহপালিত বড় পাখি হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। মাংসের চাহিদা পূরণে হাঁস মুরগি গরু ছাগল লালন পালন বা খামার যতটা দেখা যায় ততটা করে উঠতে পারেনি টার্কি মুরগি। তবে যারা করেছে তাদের মধ্যে একজন হচ্ছেন মোহাম্মদ শফিকুল ইসলাম। শুধু তিনি নয়, 3 ভাই মিলে 3টি টার্কি মুরগির খামার গড়ে তুলেছেন। আজ আমরা তাদের খামারের বিভিন্ন দিক তুলে ধরবো। হঠাৎই ঝুম বৃষ্টি, তাই খামারে যাচ্ছি না, প্রথমেই তাদের বাড়িতে চলে যাচ্ছি। মুরগি যে বৃষ্টি অবস্থা রে, এখন তো না জানি মুরগি ঠান্ডা ঠান্ডা লেগে যায়। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি ভালো আছি। আপনাদের মধ্যে শফিকুল ইসলাম? হ্যাঁ, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম সাইফুল। আচ্ছা, আপনি? আমি দীপ্ত টেলিভিশন থেকে এসেছি। আমরা জেনেছি যে আপনারা 3 ভাই মিলে 3টা খামার গড়ে তুলেছেন টার্কি। ঠিক আছে, বসেন আপনি। আচ্ছা, ধন্যবাদ। হঠাৎ বৃষ্টি চলে এলো, ভেবেছিলাম যে খামারে চলে যাব, তাই আপনাদের বাড়িতেই চলে এলাম। হ্যাঁ, আচ্ছা, ভালো হয়েছে আপনি আসছেন, খুশি হয়েছি। আচ্ছা, এবার টার্কি নিয়ে জানতে চাই, কত বছর হলো আপনারা? আমি প্রায় 1 বছর হয়েছে আমি টার্কি খামার করেছি। টার্কি সম্পর্কে কোথা থেকে জানলেন, বা আরো অনেক কিছু আছে সেগুলো না করে কেন আপনি টার্কি পালনের দিকে ঝুঁকলেন? আসলে আমি বিদেশ থেকে আসার পরে ভালো একটা ব্যবসা খুঁজছিলাম, অনেক ব্যবসায়ী করতে চাইছিলাম, কিন্তু আমার সুইটেবল, আমার পছন্দ মতো হয় নাই। তারপর আমি বেড়াতে গিয়েছিলাম গাজীপুর কৃষি গবেষণায়, ওইখানে আমার কয়েকটা বন্ধু ছিল, তারা ইন্টারনেটের মাধ্যমে এই মুরগির সন্ধান পেলো, দেখলাম এই মুরগিগুলো দেখলাম, দেখার পর আমার কাছে পছন্দ হইলো। তারপর আমি 108টা বাচ্চা ওইখান থেকে নিয়ে আসে 3 মাস লালন পালন করার পরে আমি এগুলি বিক্রি করলাম। বিক্রি করে মোটামুটি ভালো একটা অঙ্কের লাভ পাইলাম। যে লাভ পাওয়ার পরে আমি উৎসাহিত হলাম যে এটা বাণিজ্যিক আকারে আমি এটা করব। তো তারপরে আমি এটাকে বাণিজ্যিক আকারে করলাম। বাণিজ্যিক আকারে করে প্রায় 200 মুরগি উঠাইলাম। তারপরে 200 মুরগি বড় করলাম। তারপরে এই সময় আমার ভাই আসলো বিদেশ থেকে, তাকেও আমি উৎসাহিত করলাম, সেও একটা সেট করলো এবং তাকে 100 মুরগি এনে দেওয়া হলো। 100 মুরগি সে ডিম পাড়া পর্যন্ত করে নিল। তো এখন আমরা দেখছি যে সারা বাংলাদেশ থেকে অনেকেই এই মুরগি খামার করার জন্য উৎসাহিত হয়ে এসেছে। এখন এই মুরগির সুবিধা হলো যে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তেমন একটা অসুখ বিসুখ হয় না। তারপরে এই মাংসের মধ্যে কোলেস্ট্রল ফ্রি, ফ্যাট নাই, এজন্য এই মাংসের খুব চাহিদা আছে বাজারে। কোনো কিছু শুরু করতে হলে জানতে হবে, শিখতে হবে, বা পরামর্শ অনুযায়ী শুরু করলে ভালো এবং প্রশিক্ষণ নিলে আরো ভালো। আপনি কি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন? হ্যাঁ, আমি প্রশিক্ষণ নিয়েছি। উপজেলা প্রাণী সম্পদ অফিসার শাহজামান খান, উনি একটা সেমিনার করেছিল। ঢাকা ভার্সিটির পোল্ট্রি বিশেষজ্ঞ এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিশেষজ্ঞ সুভাষ চন্দ্র বসু এরা আসছিল। আসার পরে আমাদেরকে উনি ওইখানে এই টার্কি পালন সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছে। আচ্ছা, মূলত আপনারা 4 ভাই, কিন্তু খামার করেছেন 3 ভাই, তাই তো? হ্যাঁ। তো ওনারাই কি আপনার ভাই? হ্যাঁ, এটা আমার ছোট ভাই, তারপরে আমার ভাই। এবার আপনাদের সাথে একটু কথা বলি। এই যে ভাইকে দেখে খামার করার ইচ্ছেটা, এই যে উৎসাহটা, এটা কিভাবে পেলেন একটু জানতে চাই আপনার কাছে। এটা আমার ভাইয়া যখন শুরু করে সিঙ্গাপুর থেকে আইসা, তখন আমিও সৌদিতে ছিলাম 13 বছর। তো আমার ভাই আমার আগে বিদেশ থেকে আইসা বলছে সিঙ্গাপুর থেকে। তো আসার পরে ভাইয়া এই ফার্মটা করতে, পরে আমি
ওনার কাছ থেকে আমি শুনছি, আমার আম্মুর কাছ থেকে শুনছি, শুনে আমার আমি খুব আগ্রহী করা আমিও বিদেশ থেকে ছেড়ে একবারে ফাইনাল একবার আইসা করছি, আইসা পরে বাইরের পরামর্শ সহযোগিতা আমি এই ফার্মটা করি, 100% দিয়ে শুরু করি। এখন বর্তমানে আপনার 70টা মুরগি আমি কিছু বিক্রি করে ফেলাইছি। এখন 40টা মুরগি আছে ডিম পারে, মানে রানিং আছে, ডেলি 15টা 16টা ডিম পাঠাচ্ছে। আচ্ছা, ডিমের কথা যখন বললেন, তো এই ডিমগুলো কোথায় দিচ্ছেন আপনি এবং কি দরে বিক্রি করছেন? ডিমগুলি আপনার লোকাল যারা আছে, যারা লোকাল অনেকে আগ্রহী, তারা ডিম নিয়ে বাচ্চা ফুটায় দেশি মুরগি দিয়া 2 আলি 4 আলি এরকম নিয়ে যায়। আমি এরকমভাবে বিক্রি করতেছি, 1000 টাকা হালি বিক্রি করতেছি ডিম। কামরুল ভাই, আপনার কাছে আবারও আসবো। রশিদ ভাই, আপনার কাছে জানতে চাই, এই মুহূর্তে আপনার খামারে কতগুলো টার্কি আছে? আমার খামারে 80 থেকে 90 টাকা মুরগি আছে, ছোট বড় মিলাইয়া। বেশি দিন হয়নি আপনি শুরু করেছেন, তো এখন পর্যন্ত কি মনে হয় লাভবান হবেন? আমি প্রায় 2-2.5 মাস হয়েছে চালু করছি আর কি। মোটামুটি আমরা দুই ভাই করছে, মোটামুটি লাভজনক এই ব্যবসা। আচ্ছা, আপনার খামারে এখন যে টার্কিগুলো আছে সেগুলো বয়স কত? আমার ফার্মের টার্কি আছে 5 মাসের, আছে 3 মাসের, আছে 4 মাসের, আছে 2 মাসের। হ্যাঁ, এবার আপনার কাছে জানতে চাই যে লালন পালনের জন্য একটি স্থান দরকার, বাসস্থান দরকার হয়, তো টার্কি মুরগির জন্য কি ধরনের বাসস্থান দরকার? টার্কির জন্য খোলামেলা পরিবেশের দরকার। যে আমরা যে শেডগুলি করেছি এগুলি আমরা ডাক্তার শাহজামান খান, ওনাকে আমি দেখাইছি, বলতে যে উনি এই সিস্টেমে আমরা শেডগুলি করতে হবে। আমরা পরে ওই শেডগুলি করেছি, প্রায় ফ্লোর থেকে 9 ফিট উঁচু, দৈর্ঘ্য প্রস্থ প্রতি টার্কির জন্য 4 স্কোয়ার ফিট, প্রাপ্তবয়স্কর জন্য অতটা লাগে না, 1 থেকে 1.5 ফিট। আপনি প্রথমে বলেছিলেন যে প্রশিক্ষণের সময় তাপমাত্রাটাও আপনি জেনেছেন, তো কতটুকু সেলসিয়াসের মধ্যে রাখতে হয় টার্কি? এই বাচ্চাটা ঠান্ডা খুব একটা সহ্য করতে পারে না। যখন মুরগি থেকে ফুটে অথবা ইনকিউবেটর থেকে বাচ্চা হয়, তখন 5 সপ্তাহ থেকে 6 সপ্তাহ পর্যন্ত এই নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। প্রথম সপ্তাহ 95 ডিগ্রি সেলসিয়াসে, তারপরে 85, তারপরে সপ্তাহে 85, তারপরে সপ্তাহে 80, এইভাবে 80 ডিগ্রি পর্যন্ত 6 সপ্তাহ পর্যন্ত এটা নির্দিষ্ট তাপমাত্রা রাখতে হয়। তারপরে নর্মাল আবহাওয়ায় কোনো সমস্যা হয় না। খামারের উদ্দেশ্যটা কি? মাংসের জন্য আপনারা খামার করেছেন নাকি ডিমের জন্য? না, আসলে আমাদের উদ্দেশ্য হলো যে আমরা এই টার্কিটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিব। মাংসের জন্য করতেছি, আমরা বংশ বিস্তারের জন্য করতেছি, বাচ্চা সংগ্রহ করতেছি, বাচ্চাগুলো নিজে লালন পালন করি, আমরা বাচ্চাগুলো বিক্রি করি। তারপরে যেগুলো মোরগ হয়, ওই মোরগগুলি আমরা মাংস হিসাবে বিক্রি করি। আমি বাংলাদেশে প্রথম সরকারের অনুমতিক্রমে এই খাবারের মেশিন এনেছি, খাবারের প্রোডাকশন হবে। প্রতিদিন আমার যে মেশিন এনেছি, প্রতিদিন 20 টন খাবার আসবে। আমি আশা করি সারা বাংলাদেশে যারা টার্কি পালন করে তারা আমার কাছ থেকে খাবার নেবে। সাধারণত যে ব্রয়লার প্যারেন্টস স্টক বা অন্য যে মুরগির খাবারগুলো আছে সেগুলোই টার্কির খাবারের জন্য ব্যবহার করা হচ্ছে, আপনারা হচ্ছে টার্কির জন্য আলাদা করে খাবার তৈরি করছেন, তো এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? আসলে টার্কি হলো ব্রয়লার এবং টার্কি ভিন্ন প্রজাতি। টার্কি বৃদ্ধির জন্য, টার্কি যে গ্রোথ, এটার জন্য যে খাবার দরকার আসলে ব্রয়লার মধ্যে সেটা নাই। যে ব্রয়লার মুরগির জন্য প্রোটিন আছে 22 থেকে 25%, আসলে ওই মুরগির জন্য, টার্কি মুরগির জন্য প্রোটিনের দরকার 35 থেকে 40%, যার জন্য আমরা এখন ওই প্রোটিন পাচ্ছি না, যার জন্য নির্দিষ্ট মাত্রায় ওই মুরগি গ্রোথ হচ্ছে না। যার জন্য এখন আমরা এই ব্রয়লারের খাবার বন্ধ রেখে আমরা টার্কি মুরগির খাবার তৈরি করবো এবং সারা বাংলাদেশে এটা ছড়িয়ে দিব। আমরা জানি টার্কির এই সব খাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজিও দেওয়া হয়, তা আপনি কোন ধরনের সবজি ব্যবহার করছেন? হ্যাঁ, আমরা এখন আমাদের গাভীর গরু যে ঘাস খায়, ওই ঘাস আমরা কেটে ছোট করে দিই। তারপরে লাউ শাক, মূলার শাকের যে পাতা আছে, পাতাকপির পাতা আছে, এগুলা খায়, লতা পাতা, মানে প্রাকৃতিক অনেক খাবারই টার্কি খায়, যার জন্য তার এই রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। শফিক ভাই, বাইরে তো বৃষ্টি কমে গেছে, চলেন আমরা একটু খামারের দিকে যাই। হ্যাঁ, চলেন। আচ্ছা, কামরুল ভাই, রশিদ ভাই, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। আপনারা নতুন উদ্যোক্তা হিসেবে এগিয়ে এসেছেন এই টার্কি খামারের দিকে। আশা করছি আপনাদেরকে দেখে অন্যরা উৎসাহিত হবে। আপনারা ভালো থাকবেন এবং এগিয়ে যান। আপনাদের তো 3টা খামার। হ্যাঁ, 3টা খামার। কতখানি জায়গার উপর করেছেন? 3টা খামার আমরা 10% জায়গার উপর করছি। আচ্ছা আচ্ছা, বাহ।
আচ্ছা, এই যে বিভিন্ন বয়স অনুযায়ী হ্যাঁ। তো শেডটাকে আলাদা করতে হয়, যেমন ছোট যখন নিয়ে আসেন তখন একটা শেডে রাখতে হয়, হ্যাঁ। তারপর ওইখান থেকে একটু বড় হলে আবার পরের শেডে নিয়ে হ্যাঁ। আসেন। তো এটা কতদিন বয়সে আপনি চেঞ্জ করেন? আমি প্রথমত ব্রোডিং করি 5 সপ্তাহ পর্যন্ত, 5 সপ্তাহ পরে ব্রোডিং করে ওই শেড থেকে পরে এই শেডে নিয়ে আসি। এক এক বেসের এক এক বয়সের, যেমন 4 মাসের বয়সের এক শেডে, 2 বছর বয়সে এক শেডে, 5 মাসের বয়সে এক শেডে পৃথক পৃথক রাখতে হয়, কারণ এরা মারামারি করে। আচ্ছা, ওই শেডটাতে যে টার্কিগুলো আছে হ্যাঁ। ওজন কত হবে? ওইখানে আমি রাখছি 20টা টার্কি। হুম। আর এখানে এখানে? এখানে আছে 100-র উপরে 120টা, আচ্ছা আচ্ছা, আর ওইখানে আছে প্রায় 40টা। ওগুলো বড়। হচ্ছে সবচেয়ে বড় আপনার হ্যাঁ খাবারে? বড়, ওগুলি আমরা সবার বড়, ওগুলি ডিম পাড়া প্রোডাকশনের মুরগি, আচ্ছা আচ্ছা, ওগুলো আলাদা করে আলাদা আলাদা করে রেখেছেন। রেখেছি। হ্যাঁ, তো এই যে ওইখানে তো পুরুষ পুরুষ টার্কিও আবার- আছে, হ্যাঁ, স্ত্রী টার্কি হ্যাঁ, আছে। আছে। কতগুলো স্ত্রী টার্কির সাথে কতগুলো পুরুষ দিয়েছেন? আমরা জোড়া মিলিয়ে রাখি, 20টা পুরুষ আর 20টা মহিলা এইভাবে। আচ্ছা আচ্ছা, এবার খাবারের বিষয়টা জানতে চাই। আলাদা করে শেড এবং আলাদা করে খাবারটাও কি দেওয়া হয়, নাকি একই মাপের খাবার দেওয়া হয় সবাইকে? না, একই মাপের খাবার দেওয়া হয়, কিন্তু বয়সের সাথে খাবারের তারতম্য আছে। যেমন যে ডিম পাড়া ওগুলো লেয়ারে খাবার দিচ্ছি, আর এগুলো ব্রয়লারের স্টার্টার খাবার দিচ্ছি, আবার একটু বড় যারা 3 মাসের এগুলো দিচ্ছি, ব্রয়লারের গোয়ার খাবার দিচ্ছি। মানে বিভিন্ন বয়সের বিভিন্ন খাবারের তালিকা আছে। আচ্ছা, আমি এখানে দেখছি কোনো ধরনের ফ্যান ট্যান কিছুই নেই। মাঝখানে অনেক গরম ছিল, হ্যাঁ, আবহাওয়ার একটা তো পরিবর্তন আছে। তো সেই ক্ষেত্রে কিভাবে রাখা হচ্ছে, বা এখানে কোনো ধরনের ক্ষতি হচ্ছে কি? না, কোনো ক্ষতি হয় না, গরমে কোনো সমস্যা হয় না, ন্যাচারাল বাতাসে যথেষ্ট। আমাদের কোনো গরমে মুরগি কোনো ক্ষতি হয় না, কিন্তু বৃষ্টির কারণে ঠান্ডা হলে ক্ষতি হয়। আজকে তো বাইরেটা বেশ ঠান্ডা, বৃষ্টি পড়ছে, অনেকক্ষণ ধরেই পড়ছে। হ্যাঁ। আরো কিছুটা সময় বৃষ্টি হবে বলেই আমরা ধারণা করছি। তো এই সময়ের জন্য যে আপনি বলেছেন ঠান্ডায় ক্ষতি হয়, হ্যাঁ। তো এখন কি কোনো ভ্যাকসিন বা কোনো কিছু ব্যবহার করবেন? না, মানে ভ্যাকসিন কিছু করার দরকার নেই। ঠান্ডা শুধু যদি ঠান্ডা লেগে যায়, ঠান্ডা হয়ে অসুস্থ হয়ে যায়, তাহলে অ্যান্টিবায়োটিক ওষুধ আছে, অ্যামোক্সাসিলিন গ্রুপ, সিপ্রোসিন গ্রুপের ওষুধগুলি খাওয়া দিলে ভালো হয়ে যায়। ঠিক আছে, ওইখানে যেই টার্কিগুলো আছে ওগুলোর ওজন কেমন হবে? ওজন 6 থেকে 7 কেজি ওজন আছে, এক একটা এক টার্কি? একটা ওজন। চলে আমরা ওই দিকটা একটু যাই। হ্যাঁ, আসে। সব তো বেরিয়ে গেল। হ্যাঁ, অসুবিধা নেই, সমস্যা নেই। আসেন, এই যে এই মুরগিগুলি আমার ডিম পাড়ার প্রোডাকশনের মুরগি, এগুলি ডিম পাড়ে। ওই দেখেন একটা ডিম পাড়ছে, বাহ, দেখি এখন পারলো? এখন পারলো, এই মাত্র ডিম পারলো। এখনো গরম আছে, বোঝাই যাচ্ছে যে কিছুক্ষণ হ্যাঁ, আগেই ডিমটা হ্যাঁ, পেয়েছে। হ্যাঁ। আপনারা তো ডিম বিক্রি করেন হচ্ছে হালি কি 1000 1000 টাকা হালি। 1000 করে। তো বিভিন্ন বয়সের টার্কি আপনারা কিভাবে বিক্রি করছেন সেটা একটু জানতে চাই। আসলে আমরা 2 সপ্তাহের বাচ্চা বিক্রি করি প্রতি পিস 1000 টাকা করি। তারপরে 2 মাসের যে আছে বিক্রি করি আমরা 1500 টাকা প্রতি পিস। 3 থেকে 4 মাসের যেগুলা এগুলো প্রতি পিস বিক্রি করি 3 থেকে 3500 টাকা। আর যেগুলো অ্যাডাল্ট মুরগি, এগুলো ডিম পারে, ওইগুলো মুরগি 10 থেকে 12000 টাকা জোড়া বিক্রি করি। আর পুরুষগুলির দাম একটু কম পড়ে, আবার পুরুষগুলি মাংসের জন্য বিক্রি করি, তখন 500 টাকা কেজি বিক্রি করি। সবচাইতে বিশেষ গুণ সেটা হচ্ছে অন্য যত মাংস আছে তার চাইতে সুস্বাদু, এবং এই কোলেস্টেরল ফ্রি। হ্যাঁ, এই স্বাদের জন্য খুব তাড়াতাড়ি কিন্তু জনপ্রিয়তা পেয়েছে। হয়েছে। কিন্তু জনপ্রিয়তা পেলেও মানুষ খেতে পারছে না এর দামের দাম জন্য, বেশি, হ্যাঁ। অনেক বেশি। তো এই দামের ব্যাপারটাই যদি একটু আসলে বলেন। এটা এখন অ্যাভেলেবেল না, যখন জনগণের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন দামটা একটু কমে যাবে। খামার যারা করতে চান তারা সবসময় একটা বিষয় নজর রাখেন যে আমাকে কত টাকা বিনিয়োগ করতে হবে। হ্যাঁ, যত কমের মধ্যে বিনিয়োগ করা যায় ততই ভালো। টার্কির এইদিকে আসার অন্যতম একটি কারণ হচ্ছে যে টার্কির দামটা বেশি। হ্যাঁ, এই খামার আমি করব কিনা, তো সেই বিষয়ে আপনি কি বলতে চান? আসলে টার্কি খামার একটু বেশি, টার্কি মুরগির মূল্য একটু বেশি, কিন্তু আসলে এটা কম পুঁজি দিয়েও করা যায়। আমি যদি 100 না করি 20টা দিয়েও শুরু করতে পারি। 20টা মুরগির দাম মাত্র 20,000 টাকা দিয়ে শুরু করা যায়। আচ্ছা, একটি আদর্শ খামার যদি আপনাকে করতে হয় তাহলে কোন বিষয়গুলোর উপরে খেয়াল রাখতে হয় বলে আপনি মনে করেন? একটা আদর্শ খামার যদি কেউ করতে চায় তাহলে তার প্রথমত পর্যাপ্ত জায়গা লাগবে, খোলামেলা জায়গা লাগবে, শেডটা পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পূর্ণ লাগবে, এবং মুরগিগুলি সেপারেট করে, যেই বয়সের মুরগি ওই বয়সে সেপারেট করে রাখতে হবে, পার্ট বাই পার্ট। যেমন 1 মাসের মুরগি একসাথে, 3 মাসের মুরগি একসাথে, 4 মাসের মুরগি একসাথে, এভাবে আলাদা করে রাখতে হবে। আর সর্বদা সজাগ থাকতে হবে মুরগি যেন অসুস্থ না হয়। অসুস্থ হলে সাথে সাথে ট্রিটমেন্ট দিতে হবে। ট্রিটমেন্ট দিলে মুরগির কোনো ক্ষয় করতে হবে না। প্রাণী সম্পদ অফিসার আছে প্রত্যেক থানায়, ওদের পরামর্শ নিতে পারে। আপনারা 3 ভাই বিদেশ ফেরত, হ্যাঁ, আমরা আর বিদেশ ফেরত। বিদেশে যাবার কি চিন্তা ভাবনা আছে? না, আমিও আর বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা নাই। বিদেশ থেকে যে টাকা ইনকাম করতাম আমি বর্তমানে দেশে থেকে ইয়ার চেয়ে বেশি টাকা ইনকাম হচ্ছে আমার, সুতরাং বিদেশে যাওয়ার আমার কোনো প্রয়োজন নেই।
আপনার ভাইয়েরা কি বলেন? আমার ভাইরাও দেশে থাকতে চায় এবং আরও এই খামার করে তারা লাভজনক, আমি আশা করি তারা লাভজনক হবে, যেহেতু আমি হয়েছি। আমরাও আশা করি, কারণ বিদেশ থেকে এসে আপনারা বাংলাদেশের বুকে এইভাবে একটা খামার গড়ে তুলেছেন এবং এই খামার নিয়ে আপনারা স্বপ্ন দেখছেন। আপনাদেরকে দেখে কিন্তু অনেকেই স্বপ্ন দেখবে। তা আশা করি যে আপনারা এগিয়ে যাবেন এবং এই টার্কি খামারের যে সমস্যাটুকু এখন পর্যন্ত আছে সেগুলো কাটিয়ে আপনারা ভালো করবেন। ভাই, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আপনারা যে আসছেন আমাদের খামারে, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের জন্য থাকছে আমাদের নিয়মিত আয়োজন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আরিফা হোসেন। শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। ময়মনসিংহের সোনালী মুরগির প্যারেন্টস খামার গড়ে তুলেছেন স্বামী স্ত্রী দুজনে মিলে। কফির দাম 2 মাসের সর্বোচ্চ। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় আমের বাগান করে সফল হয়েছেন এক কলেজ শিক্ষক। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মনোয়ারা বেগম ও মনির আহমেদ দুজনে মিলে গড়ে তুলেছেন সোনালী মুরগির প্যারেন্টস জাতের খামার। পরিকল্পিতভাবে গড়ে তুলেছেন তারা তাদের খামার। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদরের নামাপাড়া এলাকার প্রান্তিক খামারি মনোয়ারা বেগম ও মনির আহমেদ দুজনে মিলে গড়ে তুলেছেন সোনালী মুরগি প্যারেন্ট জাতের খামার। পরিকল্পিতভাবে গড়ে তুলেছেন তারা তাদের খামার। এই খামারে প্যারেন্ট জাতের জন্য একটি লেইন শেড, ফুলেট অবস্থায় রাখার জন্য একটি ব্রুডার এবং 3টি শেড আছে। তারা একদিনের বাচ্চা উৎপাদন করে বিক্রি করেন এবং গবেষণার মধ্য দিয়ে বিভিন্ন রঙের ও দেশি মুরগির আদলে নতুন নতুন জাত উন্নয়ন করছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইন্টার্নশিপ করতে আসেন তাদের এই খামারে। অনেকেই তাদের দেখে উৎসাহিত হয়েছেন খামার গড়ে তোলার ব্যাপারে। লন্ডন ও নিউ ইয়র্কের বাজারে বাড়তির দিকে রয়েছে কফির দর। ব্যবসায়ীরা বলছেন, বাড়তি চাহিদার বিপরীতে সরবরাহ কমে আসায় ঊর্ধ্বমুখী হয়েছে পানীয় পণ্যটির বাজার। ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে শুক্রবার রোবাস্তা কফির দাম বেড়েছে টনে $20। সেপ্টেম্বরের সরবরাহ চুক্তিতে বৃহস্পতিবারের তুলনায় 0.95% বেড়ে টন প্রতি রোবাস্তা কফি বিক্রি হয়েছে $2125। লেনদেন অধিবেশনের এক পর্যায়ে পণ্যটির দাম টন প্রতি $2144 লেনদেন হয়। ব্যবসায়ীরা বলছেন, গত 2 মাসের মধ্যে এটি কোকোর সর্বোচ্চ দর। একইভাবে পাউন্ডে 0.6 সেন্ট দাম বেড়েছে অ্যারাবিকা কফির। সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে আগের দিনের তুলনায় 0.47% বেড়ে শুক্রবার প্রতি পাউন্ড অ্যারাবিকা কফি বিক্রি হয় $1.29। শখের বশে শুরু করলেও বাণিজ্যিকভাবে আমের চাষ করে বুনেছেন নানান সফলতার গল্প একজন কলেজ শিক্ষক। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের বিন্নাকুড়ি গ্রামের শিক্ষক বকুল হোসেন। তিনি স্থানীয় একটি কলেজের ইংরেজির প্রভাষক। নিজেকে তিনি একজন কৃষকের সন্তান হিসেবেই দাবি করেন। নানা জাতের আম গাছ সংগ্রহ করা ছিল তার শখ। পরবর্তীতে পরিবারের পতিত থাকা 1 বিঘা জমিতে কৃষি বিভাগের পরামর্শে গড়ে তোলেন বাণিজ্যিকভাবে আমের বাগান। আমের জাত বাড়ি 4। তার বাগানের বয়স 4 বছর। গাছ রোপণ করার পর থেকে এ পর্যন্ত তিনি ফল পেয়েছেন মোট 3 বার। বাড়ির উঠোনে তিনি ছোট আকারে আমের একটি প্রদর্শিত প্লট করে তুলেছেন। সেখানে আছে মোট 25 জাতের আম। তার মধ্যে উল্লেখযোগ্য আমেরিকান সুন্দরী, কিউজাই, নামত কমাই, সূর্য ডিম, চোষা, পাকিস্তানি বোম্বাই, সুবর্ণরেখা, হাড়িভাঙ্গা, রেড লেডি, আশিনা ফজলি আম, হিমসাগর, গোপালভোগ, ল্যাংড়া, কাঁচা মিঠা, 12 মাসি, আমরুপালি, মল্লিকা, ব্যানানা ইত্যাদি। ঋতু বৈচিত্র্যতায় আমাদের দেশে নানা রকমের সুস্বাদু দেশি ফল উৎপাদন হয়। আমের অবস্থান আমাদের দেশে উৎপাদিত ফলের মধ্যে জনপ্রিয়তা ও চাহিদার শীর্ষে। এবছরও আম উৎপাদনে ছাড়িয়ে যাবে বিগত বছরগুলোর রেকর্ড। সে প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।
একই পরিবার থেকে 3 ভাই টার্কির খামার দিয়ে বেশ ভালোই আছে এবং মজার ব্যাপার হচ্ছে তারা 3 জনেই বিদেশ ফেরত। তারা মনে করছেন বাংলাদেশে ইচ্ছে করলে অনেক কিছু করা সম্ভব। আশেপাশে যারা আছে তারা তাদেরকে দেখে টার্কি পালনে উৎসাহিত হয়েছে। আপনারা যারা টার্কির খামার দিতে চান তারা তাদেরকে দেখে উৎসাহিত হবেন এই শুভকামনায় আজকের মতো এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।